অনেকের খুব অসুবিধা হচ্ছে, কেন আইন পরিবর্তন হচ্ছে। অনেকে 5 বছরের জন্য ইনভেস্ট করেছিলেন, টাকা পয়সাতে টিকিট কেটেছিলেন, দিয়ে জিতেছিলেন টিকিট কিনে যে 5 বছর কামাবো, তার থেকে 2 বছর মাইনাস হয়ে যাচ্ছে, কষ্ট তো হবেই। এখনো ঋণ শোধ হয়নি, কয়েক লাখ টাকা দিয়ে টিকিট কিনেছেন। সেটা আমরা টিএমসির আমলে শুনতাম, তার নেতারা বলছে এত লাখ টাকায় পঞ্চায়েতের টিকিট, এত লাখ টাকায় সমিতির, এত লাখ টাকায় জেলা পরিষদের টিকিট। সে ঋণ এখনো সহজ হয়নি, আর হাতে ঝুনঝুনি, স্বাভাবিক অসুবিধা হবেই। কিন্তু আমি বলছি এই যে পঞ্চায়েত ব্যবস্থা, এটা কোনো নূতন নয়, এটা সিপিএম আনেনি, এটা টিএমসি আনেনি। ভারতের প্রাচীনতম ব্যবস্থা, বিশ্ব যখন প্রশাসন জানতো না, সমাজ তৈরি হয়নি, তখন ভারতবর্ষে পঞ্চায়েত ব্যবস্থা ছিল। পঞ্চায়েত মানে 5 জন ছিলেন, পঞ্চপ্রধান বা পঞ্চপরমেশ্বর। আমাদের যে গ্রাম ছিল, গ্রামে 4 জাতির লোকেরা থাকতেন, 4 জাতির 4 প্রতিনিধি। যদি ট্রাইবেল থাকতেন একজন, তার থেকে ট্রাইবেল প্রতিনিধি থাকতেন। এই পঞ্চপ্রধান গ্রামের যে কোনো সমস্যা, আইনগত, অর্থগত, সামাজিক সমস্যা, তারা সমাধান করতেন। এটা হচ্ছে বিকেন্দ্রীকৃত শাসন ব্যবস্থা। তখন হয়তো গণতান্ত্রিক কনসেপ্ট ছিল না, কিন্তু এর চেয়ে ভালো গণতন্ত্র বিশ্বে হতে পারে না। তো 5 জনের জায়গায় আমরা তো 2 জনকে নিয়ে এসেছি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আর সেক্রেটারি। 1 জন থেকে 2 জন করছি, এ তো বিকেন্দ্রীকরণ হলো। তো এর চেয়ে বিকেন্দ্রীকরণ হয় না। আসলে একটা স্লোগান বাংলার পঞ্চায়েতে খুব পপুলার, উপরে ভগবান আর নিচে প্রধান। এই প্রধানের জন্য যারা কান্নাকাটি করছেন না, তাদের কিছু বিশেষ ব্যাপার আছে। এই প্রধানকে শক্তিকরণ করতে দেবো না আমরা। পঞ্চায়েত বিকেন্দ্রীকরণ মানে সাধারণ মানুষের মধ্যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হওয়া উচিত। সেই পঞ্চায়েতে যদি 10,000 লোক থাকে, 10,000 লোককে আমরা শক্তিশালী করতে চাই, তার হাতে গণতান্ত্রিক অধিকার দিতে চাই, একজন চোর প্রধানকে নয়। আর সেই জন্য এই বিল নিয়ে এসেছি। আর জেনে রাখুন, এই বিলে কোনো পরিবর্তন হচ্ছে না, কারো অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে না, কোনো ব্যবস্থার পরিবর্তন হচ্ছে না। একটাই পরিবর্তন হচ্ছে, যে জন্য পশ্চিমবাংলার পঞ্চায়েত ব্যবস্থা এত বদনাম হচ্ছে, দুর্নাম হচ্ছে, এত হিংসা, এত ক্ষয়ক্ষতি, এত লুট। এখানে যারা বসে আছেন বিধায়করা, তাদের চেয়ে যে কোনো প্রধানের বাড়ি বড়। আপনার বাড়ি 3 তলা নয়, কিন্তু পঞ্চায়েত প্রধানের বাড়ি 3 তলা আছে কিনা? এতে প্রমাণ হয়ে যায় কতটা বিকেন্দ্রীকরণ হয়েছে অর্থের, কোথায় পৌঁছেছে। এত স্বজন পোষণ, এত হিংসা, এত লুটপাট। একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য পয়সা নেওয়া হয়, একটা বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেটের জন্য পয়সা নেওয়া হয়। কে নেয়? সেই প্রধানকে আপনারা রাখতে বলছেন। ডিএম তো সই করেন কোটি কোটি টাকার, বিডিও সই করেন, যদি সেক্রেটারি সই করেন কি সংবিধান অশুদ্ধ হয়ে যাবে? প্রধানকে কেন চোর বানিয়ে রেখেছেন? বিকেন্দ্রীকরণ এটাই হয়, বিডিও এসডিও ডিএম সই করলে দোষ হয় না। আর যদি সেক্রেটারি আর অ্যাসিস্ট্যান্টের হাতে আমরা ক্ষমতা দিয়ে দিই চেকের, কি অসুবিধা হয়ে যাবে? অসুবিধা ওটাই হবে, কাটমানিটা অসুবিধা হয়ে যাবে। আমি তো বলবো গব্বরের সেই স্লোগানটা একটু, ডায়লগটা পাল্টে দিই, सरदार काटमानी खाया है। सरदार बोलता है अब अंडा खाओ, सरदार काटमानी बदले अंडा, तो बराबर है ना। तो माननीय अध्यक्ष जी, हमारा এই সংবিধান সংশোধন আমাদের প্রয়োজন ছিল না, 73 থেকে চলছে। কেন এনেছি আমরা? না, আজকে পশ্চিমবাংলায় যে বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে, একটা লোকের রাজনৈতিক অভিসন্ধির জন্য মানুষ একটা ডেথ সার্টিফিকেট পাবে না, রেসিডেন্স সার্টিফিকেট পাবে না, বার্থ সার্টিফিকেট পাবে না, বাড়ির শৌচালয়ের টাকা পাবে না, আবাস যোজনার টাকার কিস্তি আটকে যাবে। যে গরিব মানুষগুলো যে রামজিতে কাজ করেছেন, তার পেমেন্ট আটকে যাবে সে সই না করলে। এই অনুমতি আমরা দিতে পারি না, সেই ক্ষমতা আমরা ছিনিয়ে নেবই। সেই জন্য আমরা করছি এখানে। একজন সেক্রেটারি বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সিগনেচার করবেন, কিন্তু অনুমতি দেবেন প্রধান, হিসাব দেখবেন প্রধান। তিনি সেখানে জনতার বৈঠক করবেন, সিদ্ধান্ত নেবেন কোন রাস্তা হবে, সব তিনি করবেন। সইটা এই জন্য করতে দেবো না, কারণ একজন কন্ট্রাক্টরকে 3 বার ঘোরানো হয়, 5% নেবেন না 10%, তারপরে সই করেন। সেই অধিকারটা ছিনিয়ে নিচ্ছি, কাটমানি খাওয়ার অধিকার ছিনিয়ে নিচ্ছি। বাকি সংবিধান যে অধিকার দিয়েছে সেটা ছিনিয়ে নেওয়া হয়নি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ভারতবর্ষের পঞ্চায়েতি রাজের আইন প্রত্যেক রাজ্যে আলাদা। রাজস্থান 59 সালে শুরু করেছে বোধহয় আইন, সেখানে প্রথম চালু হয়। এই আইন ভারতবর্ষে যুগ যুগ ধরে চলছিল। এই ব্যবস্থা ব্রিটিশরা এসে ধ্বংস করে কেন্দ্রীকরণ করেছে। একটা সাহেব একটা বিরাট অফিস চালাবে, তার কাছে সব ফাইল আসতে হবে, তার হাতে মুঠোই থাকবে ক্ষমতা।
পরাধীনতাকে ধরে রাখার জন্য আমাদের পঞ্চায়েত ব্যবস্থাকে নষ্ট করা হয়েছিল। তাই আজকে সমস্ত কোর্টে কোটি কোটি কেস জমে আছে এই ব্রিটিশ সিস্টেমের জন্য। এত কেন্দ্রীকরণ, একজন অফিসার আছেন, তিনি সই না করলে ফাইল যাবে না, তিনি 15 দিন নাই তো সমস্ত ফাইল জমা হয়ে যাচ্ছে, অফিসারকে দেখা যায় না তো ফাইল জমা হয়। এটা হচ্ছে কেন্দ্রীকরণ, তার থেকে বেরিয়ে এসছে। আর ব্রিটিশরা সেখানেই নিয়ে গেছিল, পরবর্তীকালে আমরা নিয়ে এসছি। কিন্তু কেবল পশ্চিমবাংলার ক্ষেত্রে প্রধানকে এই ক্ষমতা দেওয়া আছে বিল সই করা, আর সেইখান থেকে শুরু হয়েছে। অন্য রাজ্যে যান, কোথাও প্রধান এই আর্থিক ক্ষমতা নেই, তাই সেখানে হিংসা নেই, তাই এত লুটপাট নেই, তাই এত বদনাম নেই। এই যে পঞ্চায়েত নির্বাচন, অনেকে 21-এর কথা বলেছেন, আমি আপনাকে তথ্য দিচ্ছি। গত কয়েকটি নির্বাচনে কত মৃত্যু হয়েছে। 2003 সালে 70 থেকে 80 জন নিরপরাধ মানুষ মারা গেছে। 8 সালে 36 থেকে 45 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। 2013-তে 31 থেকে 39 জন মারা গেছে। 2018-তে 29 জন মারা গেছেন। আর 23-তে 48 থেকে 50 জনের মৃত্যুর আর তথ্য আমাদের কাছে আছে। আমি 18 সাল নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট ছিলাম। প্রথমবার আমরা লড়াই করি, লড়াই করে আমরা কয়েক হাজার জিতি। কিন্তু জেতার পর এত অত্যাচার, পুলিশ দিয়ে তুলে নিয়ে আসা হচ্ছে, দিয়ে জোর করে পঞ্চায়েত গঠন করা হচ্ছে। 2100 জন জেতা প্রতিনিধি সমিতি এবং পঞ্চায়েতে 2100 জন প্রতিনিধিকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং আসামে আমরা লুকিয়ে রেখেছিলাম। তার মধ্যে 60% মহিলা ছিলেন। 1 মাস 1.5 মাস যতদিন না, আর যতক্ষণ না আমাদের লোকেরা ফিরে আসছে তাদেরকে তুলে আনা যাবে বলে বোর্ড গঠন করা হচ্ছিল না। তার মধ্যে গর্ভবতী মহিলারা ছিলেন, তারা হসপিটালে যেতে পারেননি, ক্যাম্পে সন্তান প্রসব করেছেন। এই অমানবীয় অবস্থার পরিবর্তন চাই, তাই আমরা এখানে আজকে এই বিল নিয়ে এসেছি। এই অবস্থা দেখেছি আমরা। 23-এও তার চেয়ে কম হয়নি, গুন্ডা পুলিশ মিলে আটকানো হচ্ছে, নমিনেশন করতে দেওয়া হচ্ছে না, মারপিট করে মাথা ফাটি দেওয়া হচ্ছে। দিনের পর দিন আমাদের লোকেরা ফিরে এসছেন। এখানে বসে আছেন নওশাদ সিদ্দিকী, তিনি খুব সুন্দর ভাষণ দিয়েছেন। কিন্তু 23 সালে ঘটনা, দুটো নেতার নাম শোনা যেত পঞ্চায়েত 1 মাস ধরে, নওশাদ আর একজন ভেতরে আছে কে, শওকত। এই দুজন নেতা ছিল পঞ্চায়েতে। 1 মাস আমরা লাইভ টেলিকাস্ট দেখেছি। ইনি বোম মারছেন, কার কত বেশি বোম আছে। দুর্ভাগ্যবশত আমি সেই বিধানসভায় থাকি, বাংলাদেশে। রোজ দেখতাম কে কটা বোম মারলে গোনা হতো। মনে হচ্ছে ইউক্রেন রাশিয়ার লড়াই চলছে। বোম, গুলি, মার কাট, বডি পড়ে আছে, হাত পা ছড়িয়ে গেছে, কত লোক মারা গেছে। এই হচ্ছে এই পঞ্চায়েতি বিকেন্দ্রীকরণের ব্যবস্থা। এর পরিবর্তন চাই। কেন নিরপরাধ মানুষ মারা যাবে? আর ওই ব্লকের মধ্যে ভারতীয় জনতা পার্টির একটাও নমিনেশন আমরা করতে পারিনি। এটা গণতন্ত্র? এটা জিয়ে রাখতে চান? আসলে আপনাদের দুঃখ হয় প্রধানদের জন্য, ওদের মালকড়ির জন্য, গণতন্ত্রের জন্য নয়। তাহলে আপনারা সাপোর্ট করতেন। দেখুন, আমাকে কয়েকজন মাননীয় বিধায়ক এসে বলেছেন যে কেন দেখেছেন ভেঙে দিন সব পঞ্চায়েত। ভেঙে দেওয়ার অধিকার আমাকে দেয়নি সংবিধান। আমাকে গড়ার অধিকার দিয়েছে, মানুষকে পরিষেবা দেওয়ার অধিকার আছে। তাই যারা অসহযোগিতা করছেন তাদের হাত থেকে সাময়িকভাবে আমরা ক্ষমতা নিয়ে নিচ্ছি। এখানে সব প্রভিশন আছে, 15 দিন, 10 দিন, 20 দিন, 50 দিন সময় দিচ্ছি। 3 মাস হয়ে গেল প্রধান উপপ্রধান আসে না। এটা তো অসহযোগিতা, গণতন্ত্রের অপমান। সরকারকে অপদস্থ করার জন্য, সরকার ডেলিভার যাতে না করতে পারে পঞ্চায়েতে কাজ, সেই জন্য অসহযোগিতা করা হচ্ছে। সেই সব লোকের হাতে আমরা ক্ষমতা রাখতে পারি না। সেই জন্য এই বিল আনতে আমরা বাধ্য হয়েছি। পবিত্র সদনে আমি এই কথা বলতে এসেছি যাতে আমরা গরিব মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে। গ্রাম উন্নয়ন নয়, মাননীয় দীনদয়ালজি বলেছেন যে পেছনে দাঁড়িয়ে থাকা গরিব মানুষের কাছে উন্নয়নের ধারাকে পৌঁছে দিতে হবে। সেই জন্য তো পঞ্চায়েত ব্যবস্থা। সে মানুষটি কেন বঞ্চিত হবে আপনার জন্য? কে দিনের পর দিন পঞ্চায়েত অফিসে কেন ফিরে যাবে? সে পরিষেবা থেকে কেন বঞ্চিত হবে? কেন কন্ট্রাক্টররা কাজ করেছেন তার বিল মাসের পর মাস আটকে থাকবে? কেন গ্রাম সড়ক যোজনা রাস্তা শুরু হবে না আপনি না বলছেন বলে? কেন জিরামজি, গত মাসে আমরা নারেগার 1 মাস কাজ করেছি, এবারে জিরামজি শুরু হয়েছে। সেই নারেগার যে বিল দেবো আমরা, 1,56,00,000 কর্মদিবস তৈরি হয়েছে। যে মানুষগুলি কাজ করেছেন, গরিব মানুষগুলি, তাদের অ্যাকাউন্টে টাকা যাবে না যতক্ষণ না প্রধান সই করবেন। এই অধিকার কে দিয়েছে মানুষকে কষ্ট দেওয়ার? তাই আমরা সাময়িকভাবে এই ব্যবস্থা করেছি। এতে কোনো আইনের পরিবর্তন হয়নি, সাময়িক একটা রাস্তা বার করা হয়েছে যাতে পরিষেবাটা কন্টিনিউ থাকে, সাবলীল থাকে। সেই জন্য আজকের এই পঞ্চায়েতের যে বিলের সংশোধন, যে আইনের, সেটা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। আমরা কারো আর অধিকার খেয়ে নিতে চাই না। অনেকে বলেছেন ব্যবস্থা আছে নাকি এখানে অডিট করার। কজনকে অডিট করে সাজা দিয়েছেন? সারা ভারতবর্ষ জুড়ে বদনাম আছে পশ্চিমবাংলার পঞ্চায়েত ব্যবস্থা।
বাঁধে হয়নি, বাঁধ কোথাও নেই, টাকা চলে গেছে। এরকম বহু রাস্তা নেই, পুকুর নেই, টাকা চলে গেছে। সেজন্য বাধ্য হচ্ছি। এই যে 4 বছর নারেগা বন্ধ ছিল, গরিব মানুষ কষ্ট পেয়েছেন, আমরা একমত। কেন বন্ধ ছিল? এই পঞ্চায়েতে অপরিসীম দুর্নীতি হয়েছিল, তাই কেন্দ্র সরকার হিসাব না পেয়ে টাকার এই নারেগা বন্ধ করেছিল। আবার জিরামজি নামে সেই না শুরু হয়েছে, 100 যে 125 দিন আসছে, আবার ওই চোরেদের হাতে আমরা এই ক্ষমতা তুলে দিয়ে গরিব মানুষকে বঞ্চিত হতে দিতে চাই না। তাই এই আমরা বাধ্য হয়েছে এই সামান্য সংশোধন করতে। তাই আপনাদের সহযোগিতা, আশীর্বাদ আমি চাইছি। মাননীয় অধ্যক্ষজি, এই যে পশ্চিমবাংলার পঞ্চায়েতে যে পরিষেবা না দেওয়ার যে অচলাবস্থা তৈরি হয়েছে, তার থেকে সরকারের কাজকে সুগম করার জন্য আমি এই সামান্য পরিবর্তনের আবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। আমি আশা করব গ্রামের গরিব মানুষ যারা বলছেন যে গরিব পঞ্চায়েতকে বঞ্চিত করা হচ্ছে, তারাই 10 বছর ধরে মিউনিসিপ্যালিটিতে নির্বাচন করেননি, 8 বছর ধরে নির্বাচন করেন। কলকাতা কর্পোরেশন 10 বছর নির্বাচন হয়নি, খড়গপুর দুর্গাপুর 8 বছর নির্বাচন হয়নি। কে সেখানে বসিয়েছে অ্যাডমিনিস্ট্রেশন? আমরা বসাইনি, আপনারা বসিয়ে দিয়ে গেছেন। সেখানে গণতন্ত্র খণ্ডিত হয় না? আমি খড়গপুর থেকে আসছি, খড়গপুরে ওনাদের বোর্ড আছে, 2 বছর পর ওনারা ঘোষণা করলেন এ বোর্ড অযোগ্য, এরা পরিষেবা দিচ্ছে না, বোর্ড ভেঙে দিলেন। সেখানে অ্যাডমিনিস্ট্রেশন বসলো, তারা কোর্টে গেলেন, তার পার্টির লোকেরাই, কোর্ট বললো না অবৈধ, আবার তাদের পার্টির লোকের চেয়ারম্যান হয়েছে। এরকম ড্রামা পশ্চিমবাংলায় হয়, আর টিএমসির সময় হয়েছে। মাননীয় মন্ত্রী, আপনাকে আরো সময় লাগবে, আরো সময় লাগবে। হয়ে এসছে, সবাই বলে দিয়েছেন, সবাই রেডি আছেন পাস করাতে। আমি আরেকবার আবেদন করছি, আপনাকে আবেদন করছি, আপনাদের সবার সহযোগিতায় পঞ্চায়েত ব্যবস্থা সুগম হোক, এই আবেদন করে আমার বক্তব্য এখানেই শেষ।